বলে কেউ দেখেনি তো ডাক্তার বাবু? না, আমি খুব সাবধানে এসেছি। তুই এনেছিস তো সব? এই নিন, হ্যাঁ। এবারে কাজটা অনেক বড় ছিল, কিছু মূল্যবান পাথরের গয়না আছে এতে। চমৎকার, এত নিখুঁত কাজ। আমি ভাবিনি তুই এত বড় কাজটা এত সহজে করে ফেলবি। সাব্বাস মোহন। পুরানো খেলোয়াড় ডাক্তার বাবু, এটা তো একসময় আমার পেশা ছিল। হাতের কাজ এখনো মরছে পড়েনি কো। তুই সত্যি মস্ত বড় ঝুঁকি নিচ্ছিস। আমাদের মিশন সফল হবেই। আচ্ছা ডাক্তার বাবু, হাসপাতালে সব ঠিকঠাক চলছে তো? পুলিশ বা অন্য কেউ টের পায়নি তো কিছু? ধুর বোকা, কিছু অসুবিধা হয়নি। তুই যেভাবে দিনের পর দিন এসব এনে দিচ্ছিস, তাতে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। কেউ আঁচও পাচ্ছে না। ব্যাস, তা হইলে হবে। নিজে জান বাজি রেখে আসি, লোক জানলে আমার পিঠে চামড়া থাকবে না। তুই ভয় পাস না, কাউকে কিছু বুঝতে দেব না। আমি আছি তো। ঠিক আছে, আজ আসি তাহলে। বেশি দেরি করলে লোকে আবার সন্দেহ করবে। স্যার আসবো? একটু ভিতরে আসতে পারি? আরে দীপক বাবু যে, আসুন আসুন, বসুন এখানে। কি খবর বলুন? না স্যার, বসবো না। ডিউটির মাঝে একটু ছুটে এলাম। আসলে মায়ের বড় অপারেশনটা তো আজ সকালেই হলো। বুকটা ধরফর করছে। মা এখন কেমন আছে স্যার? আপনি একদম চিন্তা করবেন না দীপক বাবু। আপনার মা এখন পুরোপুরি স্থিতিশীল। অপারেশনটা খুব জটিল আর বড় ছিল ঠিকই, কিন্তু ওপরওয়ালার কৃপায় সবকিছু একদম সফল হয়েছে। সত্যি বলছেন স্যার? মায়ের জ্ঞান ফিরেছে? আমি কি একবার দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। ওনার জ্ঞান ফিরেছে এবং উনি এখন বেশ ভালো আছেন। ওনার কেবিনে গিয়ে দেখা করতে পারেন। আর শোনেন, সব ঠিক থাকলে আগামী 2-1 দিনের ভেতরেই ওনাকে আমরা হাসপাতাল থেকে ছেড়ে দেব। আপনার এই কথাটা শুনে আমার বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল স্যার। আপনাকে আপনাকে আমি কিভাবে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন দীপক বাবু? ডাক্তার হিসেবে আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র। সুস্থ করার মালিক ওপরওয়ালা। না স্যার, আপনি শুধু ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করেননি, আপনি আমার মতো এক অসহায় ছেলের মাথায় ভগবানের মতো হাত রেখেছেন। এই হাসপাতালের এই বড় অপারেশনের যে বিপুল খরচ, সেই টাকা জোগাড় করার কোনো সামর্থ্যই আমার ছিল না। আমি তো আগেই বলেছি দীপক বাবু, চিকিৎসার টাকার জন্য আপনাকে 1 পয়সাও ভাবতে হবে না। এই হাসপাতালের সব খরচ ওই বিশেষ ফান্ড থেকেই দেওয়া হয়েছে। আমি সেটাই ভাবছি স্যার। এই দুনিয়ায় এখনও এমন মানুষ আছেন যিনি নিজের নাম আড়ালে রেখে, নিজের পরিচয় লুকিয়ে দিনের পর দিন এভাবে কোটি কোটি টাকা খরচ করে চলেছেন। আমার মতো কত অসহায় পরিবারের মুখের হাসি উনি ফিরিয়ে দিয়েছেন। আমার মায়ের প্রাণ বাঁচানোর জন্য আমি ওনাকেই কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনার এই কৃতজ্ঞতা সত্যি মনের জোর বাড়ায় দীপক বাবু। আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য তো আসল সেই মানুষটি যিনি এই মহান পদক্ষেপ গ্রহণ করেছেন। নিজের জীবন বাজি রেখে যিনি সমাজের এই চরম অভাবী আর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওনার জন্যই আজ এই হাসপাতাল এত মানুষের বিনামূল্যে বড় বড় অপারেশন করতে পারছে। সত্যিই স্যার, ওনার মঙ্গল হোক। সমাজে ওনার মতো মানুষ যেন দীর্ঘজীবী হন। আমি তাহলে এখন মায়ের কেবিনে যাই স্যার। হ্যাঁ, নিশ্চয়ই যান। মায়ের সাথে দেখা করে ওনাকে একটু সাহস দিন। বাকিটা আমি দেখছি। আচ্ছা স্যার, আসি। ওগো, এসে গেছো? রোদের যা তেজ আজকে, তোমার মুখটা তো পুরো পুড়ে কালো হয়ে গেছে। আজ বাজারে যা ভিড় ছিল, আর যা গরম, মাথার মগজ যেন গলে যাচ্ছিল বাবা। তোমাকে আমি কতবার বলি একটু সকাল সকাল বাজারে গিয়ে দুপুরের আগে ফিরবে। এই চড়া রোদে খাটলে শরীরটা টিকবে কি করে শুনি? আরে ললিতা, ব্যবসা যে নিয়ম, সকাল সকাল তো সবাই বাজারে আসে না। তাছাড়া আজকে বাজারে বেচা কেনা যা হয়েছে না, দেখলে তো ওর মনটা খুশি হয়ে যাবে।
তাই নাকি? সব মাছ শেষ হয়ে গেছে বুঝি? ঝুড়িটা তো দেখছি একদম খালি। একটা মাছও অবশিষ্ট নেই গো। দিঘি থেকে আনা একদম টাটকা জ্যান্ত মাছ। বাজারে নামানো মাত্রই লোকজন হাঁক ডাক পেড়ে আমার ঝাঁপি খালি করে দেয় আর কি। তা তো হবেই। চোরের বদনাম ঘুচিয়ে তুমি এখন গায়ের সবচেয়ে খাঁটি মাছ বিক্রেতা। লোকের মুখে মুখে তোমার সুখ্যাতি আমার শুনলে তো বুকটা ভরে যায় গো। হ্যাঁ রে ললিতা, চুরির দিনগুলো মনে পড়লে নিজেরই এখন কেমন লাগে রে। জেলে গিয়ে কটা বছর নষ্ট করলাম, এখনই মাছের ব্যবসা করে শান্তিতে রাতে ঘুমোতে পারি। কপালে যেটুকু সৎ রুজি আছে তাতেই আমি খুশি রে। একদম ঠিক কথা। সৎ পথের 1 টাকার যে সুখ, অসৎ পথের লাখ টাকাতেও তা পাওয়া যায় না। আচ্ছা তুমি এখন আর কথা বাড়িও না, অনেক বেলা হয়েছে। হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। হ্যাঁ রে ললিতা, পেটে খিদে ডুগডুগি আছে। আজ কি রান্না করেছো শুনি? তোমার ওই পছন্দের মাছের পাতলা ঝোল আর গরম ভাত। তাড়াতাড়ি এসো, আমি থালা সাজাচ্ছি। ব্যাস, আর কিচ্ছু চাই না। এই এই আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি। হ্যাঁ, আবার বের হচ্ছ নাকি তুমি? এই মাঝরাতে কোথায় চললে? ললিতা, গলার আওয়াজ নামাও। হ্যাঁ, বেশি কথা বলিও না, আমাকে এখনই বের হতে হবে। কেন যাচ্ছ বলো তো? কি দরকার আছে তোমার আবার এই অন্ধকার পথে পা বাড়ানোর? দরকার আছে বলেই যাচ্ছি ললিতা, এটা আমাকে করতেই হবে। তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো গে। আমার বুকটা কাঁপছে গো। যদি কোনোভাবে আবার ধরা পড়ে যাও তখন কি হবে বলো তো? কিছু হবে না ললিতা, তুমি অযথা চিন্তা করো না। নিজের উপর আমার পুরো ভরসা আছে। চুরির বদনাম ঘুচিয়ে তুমি মাছের ব্যবসা শুরু করলে, মানুষ তোমাকে বিশ্বাস করতে শুরু করলো, এখন আবার কেন এই পাপের কাজ? পাপ আর পুণ্য এত সহজে বিচার করো না ললিতে। আমি কেন এই কাজ করি তা তো তুমি ভালো করেই জানো। জানি বলেই তো আরো বেশি ভয় করে। সমাজ কিন্তু তোমার এই যুক্তি মানবে না। ধরা পড়লে পুলিশ তোমাকেই চোর বলবে। আইন কোনো অজুহাত শোনে না গো। আমি কোনো সাধারণ মানুষের ক্ষতি করছি না ললিতা, আমি কোনো গরিব মানুষের 1 আনা পয়সাতেও হাত দিই না। চুরি তো চুরি গো, বড় লোকের বাড়ি হোক আর গরিবের বাড়ি, আইন তো সবার জন্য এক। ওই বড় লোক ফল ব্যবসায়ী আর জমিদারগুলো দিনে দুপুরে গরিবের রক্ত চুষে খাচ্ছে। ওদের টাকার পাহাড় তৈরি হয়েছে মানুষের কান্নায়। তাদের পাপের বিচার করার দায়িত্ব কি তোমার ওপর দিয়েছেন? তুমি কেন নিজের জীবন বাজি রাখছো? লাখ লাখ টাকা অন্যায়ভাবে জমিয়ে রাখা ওই সিন্দুকগুলো থেকে সামান্য কিছু কেড়ে নেওয়াটা কোনো পাপ নয় ললিতা, ওটা পাপ হতেই পারে না। মনকে বোঝানোর জন্য এসব বড় বড় কথা ঠিক আছে, কিন্তু আমার এই অভাগী মনটা যে কোনো সান্ত্বনা মানে না। তুমি শান্ত হও, ভোর হওয়ার আগেই আমি মাছের ঝাঁপি নিয়ে সোজা বাজারে পৌঁছে যাব। ও কিছু টের পাবে না কেউ। শেষবারের মতো বলছি ওগো, যেও না, এই অন্ধকার রাত আমার ভালো ঠেকছে না। আর বাধা দিও না ললিতা, সময় পেরিয়ে যাচ্ছে। আমার জন্য একটু প্রার্থনা করো ব্যাস। বিয়ে করার পর তো তুমি বদলে গেছো। কাল কতক্ষণ ধরে একা একা বসেছিলাম, খেয়াল আছে? একা একা আমার দম আটকে আসে। ওরে বাবা, কাল বাজারে বড্ড ভিড় ছিল সোনা। তাছাড়া তোমার পছন্দের মিষ্টি কিনতে একটু দূরে যেতে হলো। বউয়ের মুখে হাসি ফোটানোর জন্য এই রাহুল সব করতে পারে। উফ, তুমিও পারো বটে। আচ্ছা, কাল তো ভালো মাছ পাওনি, আজ সত্যি ভালো মাছ খাওয়াবে তো? আজ সেই প্রমিস পূরণ করতেই তো রোববারের সকালে তোমাকে সাথে নিয়ে বাজারে আসলাম। যেখানেই যাব আমার সুন্দর বউটাকে সাথে নিয়ে যাব। চলো, আজ তোমায় মোহনের ঝাঁপি থেকে একদম ছটফটে জ্যান্ত মাছ কিনে দেব। আচ্ছা বাবা, চলো। ভালো মাছ না শেষ হয়ে যায় আবার। এই তো মোহন ভাই, ভাগ্যিস তুমি এখানে আছো। রিয়া, দেখো, বলেছিলাম না মোহনের কাছে জ্যান্ত মাছ পাওয়া যাবে। বাহ, মাছগুলো তো বেশ বড় আর ছটফট করছে। ওগো, এই মাছ দুটোই নিয়ে যাও। হ্যাঁ মোহন, এই মাছ দুটো ভালো করে কেটে ওজন করো তো দেখি কত দাম নেবে বলো। না রাহুল বাবু, আজ আর মাছ হবে না। এই তো চোখের সামনে দুটো মস্ত বড় জ্যান্ত মাছ জল জল করছে, ওগুলো দিয়ে দাও।
বললাম তো দেওয়া যাবে না, ওগুলো বিক্রি করার জন্যই নয়। আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাব। এ কেমন কথা ভাই? বাজারে মাছ নিয়ে বসে আছেন, ক্রেতা কিনতে চাইছে, আর আপনি বলছেন বিক্রি করবেন না? হ্যাঁ বোন, করবো না, আমার তাড়া আছে, আপনারা অন্য দোকানে যান। অন্য দোকানে যাব কেন? পুরো বাজার ফাঁকা, তোমার ঝাঁপিতে মাছ থাকতেও তুমি আমাদের ফিরিয়ে দিচ্ছ কেন? দাম বেশি যাও তো বলো। টাকার গরম দেখাবেন না রাহুল বাবু, আমি পরিষ্কার বলে দিয়েছি এই মাছ বিক্রির হবে না। তোমার মতলবটা কি বলো তো মোহন? মাছ থাকতেও বিক্রি করবে না? ঝাঁপির নিচে কি লুকিয়ে রেখেছো শুনি? চাদরটা ওভাবে চেপে ধরেছো কেন? সত্যি তো, আপনি কেন এমন অদ্ভুত আচরণ করছেন? বেশি কথা বাড়াবেন না আপনারা, রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার এত বড় সাহস, তুমি আমাদের সাথে ইয়ার্কি মারছো? তোমার পুরনো চোরের স্বভাব এখনো যায়নি, তাই না? যা খুশি ভাবুন, রাস্তা ছাড়ুন দেখি। মোহন, ঠিক আছিস তো রে? বাজারে কোনো ঝামেলা হয়নি তো? হ্যাঁ, ঝামেলা একটু হয়েছিল ডাক্তারবাবু। রাহুল আর নতুন বউ মাছ কিনতে এসেছিল। তারপর তুই মাছ দিলি না তো? না না, দেয়নি। এই পোটলাটা তো নিচে চাদর চাপা দেওয়া ছিল, মাছ সরালে সব দেখে ফেলতো যে, তাই জোর করে তাড়িয়ে দিলাম। খুব রেগে আছে ওরা। উফ, খুব বাঁচা বেঁচে গেছিস। একটু অসাবধান হলেই সর্বনাশ হয়ে যেত। তা আজকের মালটা কোথায়? এই নিন ডাক্তারবাবু। তবে কাল রাতে বেশি কিছু হাতাতে পারিনি, বাড়ির লোকগুলো বড্ড সজাগ ছিল, তাই শুধু এই কয়েকটা গয়না আর কিছু টাকায় নিতে পেরেছি। তুই এটা কি বলছিস মোহন? তুই নিজের প্রাণ বাজি রেখে যে এইটুকু এনেছিস, এটাই অনেক। এর মূল্য অনেক বেশি। তাও মনের মধ্যে খটকা লাগে ডাক্তারবাবু, চুরির বদনাম তো আবার জুটছেই। তাও মানুষের উপকারের জন্য করে যাচ্ছি। তুই তো নিজের স্বার্থে করছিস না মোহন, উপরওয়ালা সব দেখছেন। তুই এগুলো নিয়ে সাবধানে বাড়ি ফিরে যা। রাহুল কিন্তু সহজে ছাড়বে না, একটু চোখে চোখে থাকিস। চিন্তা করবেন না ডাক্তারবাবু, ও আমি সামলে নেব। আপনি এগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যান দিকে। না রিয়া, আমার মনের ভেতরটা কেমন যেন খটকা লাগছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার মাথাটাও কাজ করছে না গো, ভেতরটা কেমন যেন একটা খটকা লাগলো। একজন মাছ বিক্রেতার এত বড় সাহস কি করে হয়? ওই মোহন লোকটাকে আমার প্রথম থেকেই পছন্দ নয়। ও আগে মস্ত বড় চোর ছিল, অনেক বছর জেলে খেটে গ্রামে ফিরেছে। সবাই ভাবলো ও ভালো হয়ে গেছে, কিন্তু চোরের মন কি আর সহজে সোজা হয়? ঠিক কথা, ও আবার কোনো বড়সড় গন্ডগোল পাকাচ্ছে না তো? আমি কিন্তু ওর আচরণ মোটেও স্বাভাবিক লাগলো না, পুরো ঝাঁপিটা চাদর দিয়ে ভালো করে ঢেকে রেখেছিল। ওই তো, চোরের মনে সবসময় পুলিশ পুলিশ ভাব থাকে। ও নিশ্চয়ই ঝাঁপির নিচে এমন কিছু লুকিয়ে রেখেছে যা সমাজকে দেখাতে চায় না। গ্রামে দিন দিন বড় লোকদের বাড়িতে চুরি বাড়ছে, আর এদিকে মোহনের এই আচরণ 2-2-4 করতে আর বাকি নেই। এখন কি করবে তাহলে? এই অপমান এভাবে সহ্য করবে? একদমই না। রিয়া, তুমি এক কাজ করো, তুমি এখন একাই বাড়ির দিকে যাও। আমি একবার পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি, দীপক বাবুর সাথে দেখা করব। মোহনের মুখোশ টেনে খুলে তবেই আমি বাড়ি ফিরছি। দীপক বাবু, আমি যা বলছি একদম সত্যি বলছি। ওই মোহন লোকটা আবার কোনো মস্ত বড় গন্ডগোল পাকাচ্ছে। ও একটা চোর। আপনি একটু শান্ত হন রাহুল বাবু, পরিষ্কার করে বলুন তো ঠিক কি ঘটেছে। মোহন তো এখন মাছের ব্যবসা করে। ওটা লোক দেখানোর ব্যবসা স্যার। চোরের মন কি আর কোনোদিন সোজা হয়? আজ সকালে আমি আর আমার স্ত্রী ওর কাছে মাছ কিনতে গিয়েছিলাম। ওর ঝাঁপিতে মাছ থাকা সত্ত্বেও ও আমাদের সাফ বলে দিল মাছ বিক্রি করবে না। চাদর দিয়ে ঝাঁপির তলাটা চেপে লুকিয়ে রেখেছিল। মাছ থাকতেও বিক্রি করলো না, এটা তো একজন ব্যবসায়ীর পক্ষে খুব অদ্ভুত আচরণ। আপনি কি ঝাঁপির ভেতর অন্য কিছু দেখতে পেয়েছেন? আমাদের তো দেখতেই দিল না স্যার, উল্টে আমাদের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে পালিয়ে গেল। আমার মন বলছে স্যার, ও আবার কোনো বড় চুরি বা ডাকাতির মাল ওই মাছের নিচে লুকিয়ে পাচার করছে। আপনি একবার ওর ঝাঁপিটা তল্লাশি করুন। মোহনের পুরনো রেকর্ড অবশ্য ভালো নয়, জেল খেটে এসেছে। ইদানিং এলাকায় কিছু বড় চুরির ঘটনাও ঘটছে। আপনার সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও,
ঠিক আছে, ঠিক আছে রাহুলবাবু, আমি কাল সকালবেলায় বাজারে হানা দেব। অনেক ধন্যবাদ স্যার, আমি ঠিকই জানতাম আপনি এর একটা ব্যবস্থা করবেনই। শুনুন, কাল সকালে বাজারে ও যখন ঝাঁপি নিয়ে বসবে আমি ঠিক তখনই স্পটে যাব। আপনিও কিন্তু ঠিক সময় মতো সেখানে পৌঁছে যাবেন। কে রাহুল বাবু, আজকে সকাল সকাল হাজির? তা আজকে না রে মোহন, তোমার মতো চোরের কাছ থেকে মাছ কেনার কোনো শখ আমার নেই। আজ তোর পাপের হাঁড়ি ভাঙতে এসেছি। কেউ নড়বে না। মন, একদম চুপচাপ নিজের জায়গায় বসে থাক। কি কি হয়েছে দীপক বাবু? এই আমি তো কোনো অপরাধ করিনি, বাজারে মাছ বিক্রি করছি। তোর মাছ বিক্রি আমি দেখাচ্ছি, সর এখান থেকে। এই দেখুন দীপক বাবু, আমি বলেছিলাম না চোর বেটা মাছের নিচে চুরির মাল লুকিয়ে পাচার করছে। তোর এত বড় সাহস মোহন, আবার সেই পুরনো ধান্দা শুরু করেছিস? হাতে নাতে চুরির মাল সমেত ধরা পড়েছিস। থানায় চল, পিঠের চামড়া তুললে সব সত্যি বেরোয় যাবে। আপনি আমাকে থানায় নিয়ে যান স্যার, আমার কোনো আপত্তি নেই। আমি পালাবো না, হাত কড়াই আপনার হাতেই আছে। কিন্তু আমি ঠিক কী কারণে এই কাজগুলো করি সেটা যদি আপনি নিজের চোখে দেখতে পেতেন, তবে আমার সাথে একটু হাসপাতালে চলুন। দীপক বাবু, ওর কথায় কান দেবেন না, ও বানানোর গপ্প বলছে। সোজা লকআপে পুরে দিন। না রাহুল বাবু, মাল যখন উদ্ধার হয়েছে তখন ও পালাবে কোথায়? ঠিক আছে মোহন, চল। তোর কোন আস্তানা আছে আমি নিজের চোখেই দেখতে চাই। রাহুল বাবু, আপনিও আমাদের সাথে চলুন। এ কি দারোগা বাবু, রাহুল কি হয়েছে? মোহন, তুই আমাদের থানায় না নিয়ে এই হাসপাতালে কেন নিয়ে এসেছিস? এখানে তোর কোন আস্তানা আছে? এই চুরির সোনাদানা তুই কেন চুরি করেছিস সেই উত্তর দে। এদের বাঁচানোর জন্যই আমি চুরি করেছি স্যার। এই যে দেখছেন সারি সারি বেডে এতগুলো গরিব অসহায় মানুষ শুই আছে, এদের দামি অপারেশনের টাকা জোগাড় করার কোনো সামর্থ্য ছিল না স্যার। এদের চিকিৎসার জন্যই তো আমি এই অন্ধকার পথ বেছে নিয়েছি স্যার। আর আমি যেটা জানি দীপকবাবু, আপনার নিজের মাও তো এই চুরির টাকাতেই আজ সকালে নতুন জীবন পেয়েছেন। কি বললি তুই? আমার আমার মায়ের অপারেশন ওই চুরির টাকায় হয়েছে? ডাক্তারবাবু, ওই সব কি আজে বাজে বকছে? মোহন একদম সত্যি বলছে দারোগা বাবু, ও কোনো আজে বাজে কথা বলছে না। মোহন নিজের জীবন বাজি রেখে যে বড় লোকদের চুরির মাল এনে দিত তা বিক্রি করেই এই হাসপাতালের সমস্ত গরিব রোগীর বিনামূল্যে চিকিৎসা হতো। আপনার মায়ের অপারেশনের খরচও এই টাকা থেকেই দেওয়া হয়েছে। তার মানে আপনারা দুজন মিলে এই কাজ করেছিলেন? হ্যাঁ রাহুল, মোহন যদি চোর হয় তবে সেই চুরির মালের অংশীদার হিসেবে আমিও সমান অপরাধী। দারোগা বাবু, আপনি যদি মোহনকে জেলে নিয়ে যান তবে আমাকেও লকআপে পুরে দিন। আমি কি করতে চাচ্ছিলাম? তোরা তো সাধারণ চোর নোস। তোরা এই গরিব মানুষগুলোর জন্য যা করেছিস তা ভাবা যায় না। কিন্তু কিন্তু মোহন, ডাক্তারবাবু আইনের ঊর্ধ্বে কেউ নয়। মোহন ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি নিজের চরম ভুলটা বুঝতে পেরেছি। তোমাকে শুধু শুধু সন্দেহ করে আমি মস্ত বড় অন্যায় করেছি। আপনার কোনো দোষ নেই রাহুল বাবু, আপনি তো নাগরিক হিসেবে ঠিক কাজই করেছিলেন। আসলে ভুলটা আমারই ছিল দারোগাবাবু। আমি জানি আমার পথটা সম্পূর্ণ ভুল ছিল। ভালো উদ্দেশ্যে হইলেও চুরির মতো একটা অপরাধের পথ বেছে নেওয়া আমার একদম ঠিক হয়নি। পাপের টাকা দিয়ে কোনোদিন আসল পূর্ণ হয় না। আমি আমার ভুল স্বীকার করছি স্যার। একদম ঠিক বলেছিস মোহন। চুরি করা এনা তো দণ্ডনীয় অপরাধ। সমাজ বা আইন একে কখনোই স্বীকৃতি দিতে পারে না। ভালো কাজের জন্য ভুল পথ বেছে নেওয়া কোনো সমাধান নয়। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। যেহেতু চুরির মাল উদ্ধার হয়েছে আমি আইনি প্রক্রিয়া মেনেই এগুলো আসল মালিকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আর তোকে আমি আজ সতর্ক করে ছেড়ে দিচ্ছি, এরপর থেকে যেন আর কোনোদিনই ভুল পথে পা বাড়াস না। আমি কথা দিচ্ছি স্যার, আমি আর কোনো দিন না। আমি এখন থেকে সৎ পথেই মানুষের সেবা করব। আর শুনুন ডাক্তারবাবু, এই গরিব রোগীদের চিকিৎসার জন্য এখন থেকে আমি নিজের উদ্যোগ নিয়ে একটা সরকারি ও বেসরকারি যৌথ ফান্ড তৈরি করার ব্যবস্থা করব। সমাজে আরও অনেক বিকল্প এবং সঠিক রাস্তা আছে।
আমি নিজে এই হাসপাতালের পাশে দাঁড়াবো। ধন্যবাদ দারোগা বাবু, আজ আইন ও মানবতা দুটোই জয়ী হলো।